পড়ছি এক প্রেমারণ্যে, পর্ব সংখ্যা ৫। কলমে সুলতানা তানি। রায়ান বাসর ঘরে প্রবেশ করতেই সামিহা সালাম দিল দুষ্টু হেসে। আসসালামু আলাইকুম গুন্ডার লিডার। নববধূর দুষ্ট কথা শুনে রায়ান যেন চমকে গেল কিঞ্চিৎভাবে। সালামের জবাব না দিয়েই ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি গুন্ডার লিডার? এটা আবার কি? ঈষৎ হেসে সামিহা জবাব দিল, মনে করে দেখুন, আর স্মরণ করতে না পারলে রুমের বাইরে গিয়ে বসে থাকুন। বোঝাই তো যাচ্ছে কে গুন্ডা। বাসরাতে গুন্ডামি শুরু করে দিয়েছেন আমার সাথে। দেখতে হবে না কার বউ আমি? গুন্ডা লিডারের বউ হয়েছি, গুন্ডামি তো একটু করবই। আচ্ছা, এই গুন্ডা লিডারটা যেন কি? পাগড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বউয়ের পাশে বসতে বসতে প্রশ্ন করল, আপনাকে স্মরণ করতে হবে মিস্টার গুন্ডার লিডার। বলেছি তো মনে করতে না পারলে আসবেন না, রুমের বাইরেই থাকবেন। বিশাল ঝামেলা তো। ডানে বামে মাথা নেড়ে নিরুপায় ভঙ্গিতে হাসি দিল রায়ান। ধীরে ধীরে চুলগুলোতে হাত বুলিয়ে নিল একবার। অতঃপর আঁখে পল্লব বন্ধ করে শির উঁচিয়ে ভাবল কিছুক্ষণ। বেশ সময় বিলীন হয়নি ভাবনায়। আচানক ধারাহারা খুশি এক রেশ দেখা দিল নয়ন বদনে। বউয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুশি জড়ানো কণ্ঠ বলল, সেই রাতে টেনে বলেছিলে গুন্ডাদের সামনে যে থাকে সেই গুন্ডার লিডার। আমি গুন্ডাদের সামনে ছিলাম বলে আমিই কি ওদের লিডার বানিয়ে দিয়েছো সেদিন? ভারী দুষ্টু তুমি। এখনো মনে রেখেছো সেসব? আপনার মতো নাকি যে সব ভুলে বসবো? তোমাকে পাবার আশায়, ভালোবাসা হারাবার ব্যাকুলতায় ভুলে গেছি সব। তাই বউকে জবাব না দিয়ে পকেট থেকে একটি সতেজ লাল গোলাপ বের করলো রায়ান। নয়ন হারিয়ে নেশালো কণ্ঠে বলল, তুমি না এই গোলাপের চেয়েও বেশি সুন্দর। এমন শত সহস্র ফুলের চেয়েও সুন্দর সুশ্রী। আমার এক অবাধ্য মনের রানী তুমি, চিরন্তর প্রেমের প্রেয়সী তুমি। মন রাঙা এক খুশির পরশ ছুঁয়ে গেল স্বামীহার হৃদয় গহীনে। প্রেম প্রেম আবেশে উচ্ছল উচ্ছ্বাস নয়ন বদনে। সেই উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়ে হাত বাড়ালো বরের প্রেম গোলাপ গ্রহণে। গোলাপ হাতে নিয়ে হুঁশিয়ার করলো সাবধানী কণ্ঠে, গোলাপের পাশেই কিন্তু কাঁটা থাকে, বিদ্ধ হবার ভয়ও থাকে। সব কাঁটা সরিয়েই আমার গোলাপটাকে নিজের করে নিয়েছি, আর ভয় করি না কিছুতে। হৃদয় বাগানে রাখবো যত্ন করে। সে যত্নে রাখা গোলাপও কিন্তু শুকিয়ে ঝরে যায়। কখনো শুকাতেই দেব না। বুকে রক্ত দিয়ে হলেও সতেজ রাখবো আমার বুকে, আমার এই হৃদয় গোলাপকে। কথাটুকু বলে রায়ান ধপ করে শুয়ে পড়ল বইয়ের কোলে। রুমঝুম খুশির এক ছন্দ ধরা দিল বইয়ের মন গহীনে। বদনে প্রেম রাগা লাজের এক নই নই প্রণচ্ছল আবেশ। বইয়ের হাত দুটো আবারও নিজের হাতের মুঠোয় নিল রায়ান। শীতল কণ্ঠে আবেগ ঘন সুরে শুধালো, স্বামীহা, বউ আমার, ভালোবাসো তোমার এই স্বামীটাকে? কতটা ভালোবাসো আমায়? অশান্ত উত্তাল সাগর যেমন করে সুনীল অম্বরকে ভালোবাসে, নীলভ হয়, আমিও তেমনি করে আপনাকে ভালোবেসে আপনারই রঙে নিজেকে রাঙাতে চাই। কিন্তু সাগর আর আকাশ তো শুধু দূর হতে ভালোবেসে যায়, কখনো মিলিত হয় না হৃদয়ের কাছাকাছি এসে। আর না হয় হৃদয় ছুঁয়ে একাকারও। এক নীল বেদনার সীমাহীন দূরত্ব ওদের মাঝে। আরও আছে দুজনার হৃদয়ে ভাঙা নীল দীর্ঘশ্বাস। তাহলে চিরজীবনা ঢেউ যেভাবে সাগরের বুকে হেসে খেলে জড়িয়ে রয়, আমিও সেভাবে জড়িয়ে রব আপনার ওই বুকে, হৃদয়ের কুঠুরির মাঝে। এসব আপনি টাপনি চলবে না কিন্তু। আমায় তুমি করে বলবে এখন থেকে। এবার উঠেন কোল থেকে। আমি বউয়ের সাজে মুটকির মতো ভারী হয়ে আছি সেই দুপুর থেকে। শাড়ি গয়না চেঞ্জ করতে হবে। রায়ান ঝটপট উঠে গেল কোল থেকে। সামিহা শাড়ি গুছিয়ে ধীর কণ্ঠে নামলো ফুলশয্যা থেকে। নামতেই প্রেম প্রেম বদনে বরমশাই এসে দাঁড়ালো মুখোমুখি। নয়নে নয়ন রেখে ঈষৎ লাজে আনত শিরে তার বধূয়া ফিরে যাচ্ছিল দূরে। কিন্তু চাইলেই কি দূরে যাওয়া যায়? রায়ান কাছে টেনে বউকে জড়িয়ে নিল প্রশস্ত বুকে। এ আলিঙ্গন যেন এক পাগল করা মাদকতা, গভীর প্রাপ্তি, হৃদয়ে হৃদয়ে ছুঁয়ে যাবার পরম প্রশান্তি। পৃথিবীর সব সুখ যেন একসাথে ধরা দিল হেন মধুময় আলিঙ্গনে। এ শ্যামবর্ণের যুবকটি বউকে বাহুডোরে রেখে ধীরে ধীরে বলল, আমার মরুময় শূন্য হৃদয়টা আজ পূর্ণ হলো তোমায় পেয়ে। বরের হৃদয় ছোঁয়া প্রেমময় কথা শুনে এক মনোহরী লাজ এসে ধরা দিল স্বামীহার বদনে। মধু মধু কথাগুলো বেরোলো না আর লাজরাঙা অধর থেকে। অথচ কত শত প্রেম কথা গেঁথেছে মনে মনে, সেই সব কথামালাও যেন লাজুক হলো বরের নিবিড় আলিঙ্গনে।
রায়ানি নেশালো কণ্ঠারে অনুরোধের সুরে বলল, আমার বুকে কান পেতে রাখো, গভীর স্পন্দন শুনতে পাবে নিরন্তর। এই স্পন্দনে মিশে রয়েছে তুমি। লাজে নির্বাক স্বামীহা চুপটি করে রইল। রায়ান বাহাদুর থেকে মুক্ত করে দুষ্ট স্বরে বলল, শোনো, বাচ্চা কাচ্চা হলে বউদের নাকি লজ্জা শরম কমে যায়। বেশি লজ্জা পেলে কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা দেব। এবার যাও, চেঞ্জ করে আসো। বিছানার কোণে সুতি শাড়ি, ব্লাউজ সহ অন্যান্য জিনিস রাখা আছে। পাশে একটি রঙিন সুতি থ্রি পিছও রাখা সযত্নে। মেয়েটি শাড়ি সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রায়ানও ধীরে ধীরে বরের পোশাক ছেড়ে স্বাভাবিক পোশাক পরে নিচ্ছে। বেশিক্ষণ লাগলো না ছেলেটির পোশাক পাল্টাতে, কিন্তু বইয়ের বের হতে যে বড্ড দেরি হচ্ছে। ছেলেটি কিছুক্ষণ অপেক্ষা করে জোর কদমে বারান্দায় চলে গেল। চেয়ারে বসে নিজের মুঠোফোনে থাকা বিয়ের ছবিগুলো দেখছে এক মনে। ওয়াশরুমে ঢুকে সামিহা বিয়ের সাজ চেঞ্জ করে নিয়েছে। বিয়ের ব্লাউজটিতে কিছুটা মেকআপ লেগে যাওয়ায় সেটি ছুঁড়ে মারল বালতিতে। পাত্রটিতে সামান্য পানি থাকায় কিছুটা ভিজেও গেল ব্লাউজটি। এবার ওয়াশরুমের কাজ শেষ। সুতি শাড়ি পরে কিঞ্চিত জড়তা নিয়ে সামিহা বের হয়ে এলো ওয়াশরুম থেকে। পাশের ঘরে এসে দেখলো বর নেই কোথাও। অনুসন্ধানী নয়ন বরকে খুঁজছে এদিক সেদিক। অবশেষে বারান্দায় দেখতে পেয়ে শান্ত হলো। নিজের কাজেও মনোযোগ দিতে চাচ্ছে দ্রুত হাতে। মেয়েটি ভীষণ অদ্ভুতভাবে বুকের পিঠে শাড়িটি জড়িয়ে কিছুটা অস্বাভাবিক ভাবভঙ্গি নয়ন বদনেও। সে ভঙ্গি নিয়ে বেডসাইড টেবিলের জগ থেকে একটি গ্লাস পানি ভর্তি করে নিল। বিছানার সামনে দাঁড়িয়ে কিঞ্চিত অসংলগ্নভাবে হাত উঁচিয়ে পানে ব্যস্ত হলো। বারান্দা থেকে রায়ান বুঝতে পারেনি এই অস্বাভাবিকতার কারণ। এদিকে অনেকখানি পানি দ্রুত পান করতে গিয়ে হঠাৎ বিষম খেল মেয়েটি। মুখ থেকে সব পানি উপড়ে পড়ল শরীরে আর বিছানায়। পরনের সুতো শাড়িটা বুকের অংশ থেকে ভিজে গেছে একটু। একটু পানি পড়ছে তো। বিছানায় রাখা সুতি থ্রি পিসের জামাটাও ছিল সবার উপরে। সে জামাটাও ভিজে গেল পানিতে। দূর থেকে রায়ানের বোধগম্য হয়নি ভিজে যাওয়ার ব্যাপারটি। চুপি চুপি উঠে এসে পিছন থেকে বাহু ডোরে বেঁধে নিল বউকে। কিঞ্চিত ভিজা শরীরে পুরুষালী হাতের বাঁধনে স্বামীহা কিছুটা কেঁপে উঠল অজানা শিহরণে। মুহূর্তেই পিছন থেকে আঘাত এলো, আওয়াজ এলো। কি, ঘাবড়ে গেলেন নাকি? স্বামীহা জবাব দিল না। রায়ান হিমশীতল কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো এখন? হুম। আর কথা না বাড়িয়ে ছেলেটি প্রেম পিপাসায় মুখ গুজে দিল বউয়ের গলায়। তার বধূয়া যেন বেশ শিহরিত হলো স্বামীর পাগল করা প্রথম চুম্বনে। বউয়ের গলা থেকে মুখ উঠিয়ে ঘোর লাগা কণ্ঠে শুধালো, তোমার গলায় কেন প্রথম আদর করছি জানো না? যেদিন আমাদের প্রথম দেখা হলো সেদিন তোমার গলা চেপে ধরেছিলাম, তাই এখানেই ভালোবাসা শুরু করলাম। কথাটুকু বলেই রায়ান নেশালোভাবে চুমু খেতেই চাইল ঘাড়ে। আচানক পিঠে চড়ানো শাড়িটা সরে গেল স্বামীহার। পিছে থেকে ব্লাউজটি পুরোপুরি খোলা। এহেন অবস্থা দেখে রায়ান রীতিমতো ভড়কে গেল। দুহাত পিছিয়ে আমতা আমতা করে প্রশ্ন করলো, তুমি এত অ্যাডভান্স কেন? আগে ভাগেই। রায়ান কথা শেষ করতে পারেনি। তার আগেই স্বামীহা নিরুপায়ের মতো করে জবাব দিল, এই ব্লাউজের হুকগুলো পেছন দিয়ে। আমি না অনেক চেষ্টা করেও লাগাতে পারিনি। রায়ান হো হো করে হেসে উঠল। সরি, আমি তো অন্য কিছু ভেবে বসিয়েছিলাম। এত বেশি ভাবতে হবে না, এবার হুকগুলো লাগিয়ে দিন তো। ছেলেটির অবাধ্য হাত কাঁপছে এক অদ্ভুত প্রণয় শিহরণে। সে হাতেই আলতো করে ব্লাউজের হুক লাগিয়ে দিচ্ছে। ভীষণ লাজুক কিন্তু প্রেমময় বদনে যুবকের। ব্লাউজ আটকে সলজ্জ বদনেই বউকে ঘুরিয়ে নিল নিজের পানে। বউয়ের বদনে ভালোবাসার পরশ এঁকে দেবার বড্ড স্বাদ জেগেছে মনে। কিন্তু সে স্বাদ মেটানোর আগে চমকে গেল বধূয়ার বুকের দিকটার ভেজা শাড়ি দেখে। আরে, শাড়িও ভিজে গেছে দেখছি। তোমার তো ঠান্ডা লেগে যাবে। স্বামীহা লাজুক স্বরে জবাব দিল, শাড়ি ব্লাউজ দুটোই ভিজেছে। আচ্ছা, শাড়ি পাল্টে থ্রি পিস পরে নাও। বিছানায় রাখা জামাটাও ভিজে গেছে। তাহলে বিয়ের লাগেজটা কোথায়? রায়ান এদিক সেদিক তাকিয়ে দেখলো কক্ষে লাগেজ নেই। মুঠোফোন নিয়ে দ্রুত কল দিল ছোট ভাই সুজনকে। রিসিভ হতে প্রশ্ন করলো, বিয়ের লাগেজ কই রে? লাগেজ তো আম্মুর রুমে। ফোন কেটে দিয়ে বইয়ের পানে চেয়ে নিচু সুরে বলল, লাগেজটা তো আম্মুর রুমে। আপনি গিয়ে লাগেজটা একটু নিয়ে আসেন। দেখো, সারাদিন পরিশ্রম করে আম্মু এখন ঘুমাচ্ছে। সজাগ করে লাগেজ আনতে যাওয়াটা কি ঠিক হবে? না, দরকার নেই। তাহলে আমি বরং ভেজা কাপড়েই থাকবো। কথাটুকু শেষ না হতেই পরপর দুটো হাঁচি দিল সামিহা। হাঁচির শেষে নিজেকে ধাতস্থ করতেই ছোট করে একটু কাশিও দিয়ে বসলো। শরীরে ঠান্ডা জমে যাওয়ার পূর্বাভাস। এমনটা দেখে রায়ান উল্টো দিকে ফিরে দুষ্ট স্বরে বলল, এক কাজ করো, এখন শাড়ি ব্লাউজ দুটোই খুলে ফেলো। ধুর, কি যে বলেন। লাজ নম্র ভঙ্গিতে নাকি সুরে জবাব দিল সামিহা। জবাব শেষে আবারও কাশি শুরু হলো। রায়ান এবার বইয়ের পানে চেয়েই সলজ্জ হেসে বলল, যাও ভেজা কাপড় ছেড়ে এসো। চুপ করেন তো। হাস্যোজ্জ্বল বদনে গলা হাঁকিয়ে জোরে ধমক দিল সামিহা। ধমক শেষে পরপর তিনটে হাঁচি। উপায়ন্ত না দেখে স্বেচ্ছায় ঢুকে গেল ওয়াশরুমে। কিছু তো একটা করতেই হবে। বিষম ওঠার সময় ফ্লোরে সামান্য পানি পড়ে যায় মেয়েটির মুখে।
রায়ান পা দিয়ে শতরঞ্জি টেনে ফ্লোরের পানিটুকুও মুছে নিল। ওয়াশরুমে ঢুকে লাভ হয়নি সামিহার। পিঠের উপরে থাকা ব্লাউজের অবাধ্য হুকগুলো এবার খুলতে পারছে না বেচারি। উপায়ন্ত না দেখে ওয়াশরুমের দরজা খুলে দিল শক্ত হাতে। বড়মাশাই তো গভীর মনোযোগে মুঠোফোনে ছবি দেখতে ব্যস্ত। ঘাড় ঘুরিয়ে তাকাতে লাজুক কণ্ঠে সামিহা আবারও অনুরোধ করল, ব্লাউজের হুকগুলো খুলতে পারছি না, একটু খুলে দিন না। বিয়ে করে এক অদ্ভুত চাকরি পেলাম তো। ঠোঁট টিপে হেসে কথাটা বলে রায়ান এগিয়ে গেল কাছে। সামিহা ঘুরে দাঁড়িয়ে উল্টো হয়ে। ওয়াশরুমে আয়নায় ঠিক ওদের অপোজিটে। দুজনেই আয়নায় দেখছে দুজনের সলজ্জ ঘুর লাগা বদন। রায়ান দ্রুত হাতে ব্লাউজের হুক খুলে দিয়ে ফিরে এলো বিছানায়। সামিহা আর অপেক্ষা করেনি, আবারও দরজাটা এঁটে দিল ওয়াশরুমে। শরীর থেকে আংশিক ভেজা কাপড় খুলে নিয়েছে মেয়েটি। লম্বা শাড়িটিকে একটু আগে পিছে করে ভেজা অংশটুকু পেছনে দিয়ে দিয়েছে। অতঃপর বক্ষ আর পৃষ্ঠ শাড়িতে ভালো করে ঢেকে লাজুক ভঙ্গিতে শির নুয়ে বেরিয়ে এলো মেয়েটি। বউকে বেরোতে দেখে রায়ান উঠে কাছে চলে এসেছে। কাছে এসে আবারও দুহাত নিজের দুহাতের মুঠোয় নিল। ছেলেটির নয়নে কামনার সলজ্জ নেশা, হৃদয়ে অসীম প্রেম তৃষ্ণা। বউয়ের হাত ছুঁয়ে ঈষৎ আবেগঘন কণ্ঠে বলল, তোমায় না খুব সুন্দর লাগছে। মেয়েটির আনত শির আরও অবনত হলো লাজে, যেন এক অজানা হিমশীতল নীরবতা ওর মাঝে। রায়ের নেশালো কণ্ঠে অনুরোধের সুরে বলল, চলো শুয়ে পড়ি। এখনো লাজের ঘরে নির্বাক মেয়েটি, কথামালা যেন হারিয়ে গেছে কোনো অজানায়। রায়ান ফিসফিসিয়ে শুধালো, কি হলো, ঘুমাবে না? ছেলেটির দুহাত জড়ানো বউয়ের হাতেই। এবার কণ্ঠ থেকে লাজের ঘোমটা সরিয়েই নিল সামিহা। নিচু স্বরে মিনমিনে প্রশ্ন করল, আচ্ছা, আপনি বারবার আমার দুহাত এভাবে আপনার মুঠোয় পড়ে রাখেন কেন? কখনো যেন আমার হাত ছেড়ে যেতে না পারো। গম্ভীর ভাবুক কণ্ঠে জবাব দিল রায়ান। ও আচ্ছা। কথাটুকু বলে লাজুক হাসি দিল সামিহা। এ হাসি যেন ইশারা দিল, প্রেমে হারাবার আহ্বানই করে গেল চুপটি করে। সে আহ্বানে পাগল পাড়া রায়ান চুমু খেতে চাইল বউয়ের লাজুক অধরে। তার বধূ হাত দিয়ে বাধা দিল বরের দুষ্ট ওষ্ঠধয়ে। নাছোড়বান্দা বরমশাই কোলে তুলে নিল মিষ্টি বউটিকে। এজন্য এক মখমলি সুখের মনরাঙা প্রেমা অনুভূতি। রংধনুর সব রং এসে চুপি চুপি ধরা দিয়েছে এ মধুক্ষণে। অবাধ্য অশান্ত প্রেমাতাল দুটো মনের কোণে। দুর্লভ সব স্বপ্নের আওয়াজ বাঁশরের বাঁশি বাজাচ্ছে মন দুয়ারে এসে। বউকে কোলে নিতেই অবাধ্য শাড়িটি আবারও সরে গেল দেশ থেকে। উন্মুক্ত পৃষ্ঠ ছুঁয়ে পরম সোহাগে বধূয়াকে শুইয়ে দিল ফুলশয্যায়। দুজনেই এক দিশেহারা পাগল পাড়া বেসামাল প্রেমানুভূতি। আরো বেসামাল হতে সব আলো নিভিয়ে রায়ান নিজেও এসে শায়িত হলো বধূয়ার পাশে। অজানা ভালোবাসা, ভীষণ ব্যাকুলতায় মনের গহীনে। আর বিলম্ব না করে শয্যাশায়ী বউকে আলিঙ্গন করল গভীরভাবে। ধীরে ধীরে অধরের নিকটে এসে ছেলেটি ফিসফিসিয়ে বলল, এখন কিন্তু মেঘের গর্জনই চলছে, একটু না হয় বৃষ্টিই নামুক। এ কথার অর্থ সামিহা বুঝেও যেন বুঝল না। কিঞ্চিত বাহানায় সলজ্জ ভঙ্গিতে নিচু স্বরে প্রশ্ন করল, কিসের বৃষ্টি? প্রেমের বৃষ্টি, গভীর ভালোবাসায় সিক্ত হবার এক মাতাল বর্ষণ। সামিহা আর জবাব দিল না লাজে। এই নীরবতা, এই মৌনতা বরকে সম্মতি দিচ্ছে চুপিসারে। বরের এহেন আলিঙ্গনে অবাধ্য বুক শুধু ধুকধুক করছে নিরন্তর। নিঃশ্বাস গভীর থেকে সুগভীর হচ্ছে দ্রুত। ভালোবাসা হারাবার ব্যাকুলতাও যেন এক গাঢ় থেকে প্রগাঢ়। রায়ান নেশালো ভঙ্গিতে অধর ডুবিয়ে দিল বইয়ের অধরে। এক চুম্বন হচ্ছে পরম তৃষ্ণার চরম বেসামাল ঘুরে, এজন্য এক মরু তৃষ্ণা। বহু রাতে বহু বসন্তে চির অনাকাঙ্ক্ষিত শূন্য হৃদয়ের প্রেম তৃষ্ণা। আরো গভীর প্রেম তৃষ্ণায় হারাতেই যেন দুজন ব্যাকুল। এ দীর্ঘ প্রণয় সায়রে যাত্রা শুরু হচ্ছে এক মধ্যরাতে। এহেন মধুক্ষণে সামিহার কম্পিত বক্ষ যেন সাগরের উত্তাল ঢেউয়ের ন্যায় ওঠানামা করছে নিরন্তর। যে ঢেউয়ে ভেসে যেতে রায়ান সারি সরিয়ে অধর ডুবিয়ে দিল বইয়ের গলায়। এই প্রথমবার মিশে গেছে হৃদয়ে হৃদয়, যেন প্রণয় সাগরে ডুবে যাবার বহু প্রতীক্ষিত ক্ষণ। হারাবায় মধুময় লাগন। বধূয়ার হারাবার আশায় উত্তাল বক্ষ মাঝে আপন করে নিল বরকে। দুজনেই যেন উন্মাতাল। মাদকতা খুঁজে পেল দুজনের মাঝে। চুপি চুপি হারিয়েও যাচ্ছে, গভীর থেকে আরো গভীর। এ স্রোতে ভেসেই পাড়ি দেবে দীর্ঘ প্রণয় সাগর, সুদীর্ঘ প্রেম যাত্রা। সকাল থেকেই দূর অম্বরে কালো মেঘের ঘন ঘটা। এখনো সূর্যের দেখা মেলেনি ঠিকভাবে। সকাল 10টার মতো বাজে এখন। আজ সবাই সেজেগুজে পরিপাটি বেশে বৌভাতে যাবে জেলা শহরে, রায়ানদের ওখানে। যাবার প্রস্তুতি নিচ্ছে অনেকে এখন থেকে। ভীষণ ব্যস্ততা মধুখানের বাড়িতে। এ চেয়ারম্যান সাহেবের পারিবারিক যৌথ পরিবার। বড় ভাইয়ের সাথে এক হাঁড়িতেই রান্না বান্না। ভাইয়ের নাম মাহমুদ খান। ভাইয়ের পুত্র কন্যা দুজন, তনয় খান, পৌশী খান। তনয় খানের বউয়ের নাম ফাইজা খান। এই ফাইজার ভাই হচ্ছে ডাক্তার ফারিস খান। ওরাও
একই খান বংশের বংশধর। মধু খানের একমাত্র চাস্তো ভাইয়ের পুত্রকন্যা ফারিস আর ফাইজা। পুরনো আর নতুন সম্পর্কের জুড়ে এ বাড়িতে কারণে অকারণে আগমন ঘটে ফারিসের। মধু খান, মাহমুদ খান ভ্রাতৃত্ব এলায় ফারিসকে না ডেকে খেতেও বসেন না। ভীষণ পছন্দ করেন দুজনেই। এই সকালেও মধু খান, মাহমুদ খান কয়েকবার ফোন দিয়েছে ফারিসকে, ব্রেকফাস্ট করতে দেরি করছে বলে। আজ ছুটি ছেলেটির। ছুটিতে থাকার কারণে ঘুমিয়েছি একটু বেশি, তাই একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্টের জন্য মাত্রই চেয়ারম্যান বাড়িতে ঢুকলো ফারিস। প্রথমেই সাক্ষাৎ হয়েছে রিদিতা আর পৌষের সাথে। সাক্ষাতের শুরুতে ফারিসের রীতিমতো ঝগড়া লেগে গেল একটি বিশেষ বিষয়